তিহার থেকে ফিরে প্রথমবার সাংবাদিক সম্মেলনে অনুব্রত, কর্মীদের একসঙ্গে চলার বার্তা। বীরভূমে কেষ্টর এন্ট্রির পর কাজল শেখের হুঙ্কার, চুরি পরে বসে নেই, যেদিন গোটাবো সেদিন গুটিয়ে দেব। বিরলতম নিষ্ঠুর হত্যাকাণ্ড, তিলজলার শিশু মৃত্যুর মামলায় 1 বছরের মধ্যেই ফাঁসির সাজা ঘোষণা। বন্যা দুর্গতদের জন্য আগে ত্রাণের ব্যবস্থা করুন, রাজ্যকে নির্দেশ প্রধান বিচারপতির। দিলীপ এবং দিন্দাকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, জুনিয়র ডাক্তারদের নিয়ে মন্তব্যে সতর্ক হচ্ছে বিজেপি। রাজ্য পুলিশের নতুন নিয়োগ, সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্র থেকেই কলকাতার বাজারে পদ্মা পাড়ের ইলিশ, কত দাম হতে পারে জানালো আমদানিকারক সংস্থা। পুজোয় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি বাংলায়, কোন কোন জেলায় বড় বিপর্যয় জানিয়ে দিল মৌসুমী ভবন। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। তিহার থেকে ফের রাজনীতির ময়দানে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল বৃহস্পতিবার বিকেলে প্রথম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিলেন তিনি। মামলা প্রসঙ্গে বলেন, আইনের পথে চলবে, আমার সম্পূর্ণ আস্থা আছে, আইনকে আমি সম্মান করি। অনুব্রতর কথায় সব ধরনের মানুষকে সহযোগিতা করুন, বন্যার ক্ষেত্রে, উৎসবের ক্ষেত্রেও। যে যেখানকার বিধায়ক, নেতা, সভাধিপতি, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। দুর্গাপুজো, কালী পুজোর পর ব্লকে ব্লকে মিটিং করব, কেউ যেন অশান্তি না করে, সবাইকেই ভালো থাকতে হবে, সবাইকেই নিয়ে চলতে হবে। কেউ খুঁচিয়ে দিয়ে একটা বাইট দিলে কোনো লাভ নেই। অনুব্রত এদিন আরও জানিয়েছেন, তিনি অসুস্থ, চিকিৎসার পাশাপাশি বেশ কিছু কাজ রয়েছে, সেই কারণে কলকাতা আসবেন তিনি। প্রসঙ্গত, অনুব্রত ফিরতেই তার অনুগামীদের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে জেলা সভাধিপতি কাজল শেখকে। তার কিছুক্ষণ পরই অনুব্রত একসঙ্গে চলার বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বীরভূমে অনুব্রত প্রবেশের পর থেকেই লালমাটির রাজনীতি ফের খবরের শিরোনামে। এদিকে বীরভূমে কেষ্টর এন্ট্রির পর থেকেই তৃণমূলের আরও এক নেতা কাজল শেখের কণ্ঠে হুঙ্কারের সুর। বুধবার রাতে নানুরে এক কর্মী সভায় যোগ দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। বৈঠক শেষে কাজল শেখ বলেন, আমি দাবা খেলতে জানি, হাডুডুও জানি, খেলা হবে গান শুনিয়ে লাভ নেই। বীরভূমে প্রবেশের পরেই বুধবার বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ের বৈঠকে বসেন অনুব্রত মণ্ডল। যদিও সেই বৈঠকে উপস্থিত হতে দেখা যায়নি কাজল শেখকে, তবে সেদিনই রাতে নানুরে পার্টির বৈঠকে এক ভাষণ রাখার সময় কাজল শেখকে বলতে শোনা গিয়েছে, যদি তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় থাকতে চান তাহলে সঠিক পথে চলো, যদি বাঁকা পথে চলো তাহলে সোজা পথে আনার রাস্তা আমাদের জানা আছে। রাজ্য নেতৃত্ব যা নির্দেশ দেবে সেইভাবে আগামী দিনে আমরা চলব। হুঙ্কারের সুরে চড়িয়ে কাজল শেখ বলেন, অনেক ঘাটের জল কিন্তু পেটে আছে, পাঙ্গা নিতে এসো না, আমি চুরি পরে বসিনি। তিনি সাফ জানিয়ে দেন, গ্রুপবাজি চলবে না। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের অভিভাবক অনুব্রত মণ্ডল যে দিশা দেখাবেন সেই পথেই চলব। দয়া করে কেউ গ্রুপবাজি করবেন না, ফল ভালো হবে না। কাজল শেখের সাফ বার্তা, সুতো ছেড়ে রেখেছি, যেদিন গোটাবো গুটিয়ে দেব, বুঝবে আমি কি জিনিস। তিনি বলেন, আমি লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, পঞ্চায়েতের পার্সেন্টেজও খেতে আসিনি। তিনি বলেন, আমি সব খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডুও খেলতে জানি, খেলা হবে গান শুনে লাভ নেই। এই ভিডিওটিতে আমরা 3000টি লাইক টার্গেট করেছি, আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। 2023 সালে মার্চ মাসে এক 6 বছরের নাবালিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল কলকাতার তিলজলা এলাকায়। অভিযোগ ওঠে, যৌন নির্যাতন করে খুন করা হয়েছে ওই শিশুকে। শুধু তাই নয়, মৃত্যু নিশ্চিত করতে শিশুর মাথায় হাতুড়ি মারা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় এবার ফাঁসির সাজা ঘোষণা করল আলিপুর আদালত। মৃত শিশুর প্রতিবেশী আলোক কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বুধবার আদালত তাকে দোষী সাব্যস্ত করে। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় 45 জন সাক্ষী দিয়েছে বলেও জানা গিয়েছে। গত বছরের মার্চ মাসে শিশুকন্যার দেহ উদ্ধার হয় প্রতিবেশীর বাড়ি থেকে। হাত পা মুখ বাঁধা অবস্থায় তিলজলার ওই শিশুর দেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয় তিলজলা এলাকায়। আলোক কুমার নামে ওই ব্যক্তি তিলজলা থানা এলাকার শ্রীধর রায় রোডেরই বাসিন্দা। তার ফ্ল্যাটের রান্নাঘরে গ্যাস সিলিন্ডারের পাশ থেকে উদ্ধার করা হয়েছিল দেহ। পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাবো। বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বৃহস্পতিবার রাজ্যের উদ্দেশ্যে মৌখিক নির্দেশ দিয়ে বলেন, দুর্গত মানুষদের জন্য ত্রাণের ব্যবস্থা করুন আগে। প্রশাসন ইতিমধ্যে বন্যা নিয়ে একাধিক ব্যবস্থা নিয়েছে বলে আদালতে জানান রাজ্যের আইনজীবী। একই সঙ্গে তিনি বন্যা পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য কয়েকদিন সময় চেয়ে নেন প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি আগামী ৩রা অক্টোবর মামলাটির ফের শুনানির জন্য রেখেছেন। দুই মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বন্যায় বানভাসী মানুষ থেকে ঘরবাড়ি, সরকারের কোনো পরিকল্পনা নেই, মানুষ ত্রাণ পাচ্ছেন না। এই অভিযোগ তুলে রাজ্যের সক্রিয় ভূমিকার আর্জি জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। মামলাকারী সুশান্ত জানা, তার আবেদন ছিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলির বন্যা দুর্গত মানুষদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এবং ওষুধের ব্যবস্থা করুক প্রশাসন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এদিন প্রধান বিচারপতি রাজ্যকে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের ব্যবস্থা করার মৌখিক নির্দেশ দেন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কোনো সমালোচনা নয়, কারণ চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের সমর্থন রয়েছে। প্রথম থেকেই বিজেপির এই নীতি ছিল। আন্দোলনের কিছু কিছু বিষয় পদ্ম শিবিরের অপছন্দের থাকলেও দলের কোনো প্রথম সারির নেতা তা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং ময়নার বিধায়ক অশোক ডিন্ডা দলের সেই নীতি ভেঙেছেন। দুজনেই সমালোচনা করেছেন জুনিয়র ডাক্তারদের। সেটা যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ভালো চোখে দেখছেন না, তা বৃহস্পতিবার দলের বৈঠকে স্পষ্ট করে দিলেন রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বৃহস্পতিবার দুপুরে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে অমিত ছাড়াও ছিলেন পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। সেখানে রাজ্যের সব পদাধিকারী থাকলেও ছিলেন না দিলীপ বা ডিন্ডা। বিজেপি সূত্রে আরো জানা গিয়েছে, সেই বৈঠকেই অমিত জানিয়েছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে এখতিয়ার ভেঙে কেউ কোনো মন্তব্য করতে পারবেন না। দলের নীতির বাইরে গিয়ে কোনো মন্তব্য করা যাবে না জানানোর পাশাপাশি দলীয় বৈঠকে এও জানানো হয় যে দলের পক্ষে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব মুখপাত্রেরাই শুধু ওই বিষয়ে মুখ খুলবেন। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুজোর আগে ফের সুখবর, রাজ্য পুলিশের নতুন নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মেগা বৈঠকের পর একথা জানিয়েছেন তিনি। সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মোট 12,000 পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। শূন্য পদগুলি এবার পূরণ করা হবে, তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও জানালেন মুখ্যমন্ত্রী। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পদ্মাপাড়ের ইলিশ প্রবেশ করল ভারতে। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার পেট্রাপোল স্থলবন্দর হয়ে 2টি ট্রাকে ভারতে এসে পৌঁছল বাংলাদেশের ইলিশ। এখনো পর্যন্ত প্রায় 8 থেকে 9 টন ইলিশ ভারতে এসেছে। রপ্তানিকারক সংস্থা সূত্রে খবর, বৃহস্পতিতে আরও কয়েকটি ট্রাকে করে ইলিশ প্রবেশ করতে পারে পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর হয়ে। পেট্রাপোল হয়ে ভারতে প্রবেশ করা এক ট্রাক চালক জানিয়েছেন, যশোর থেকে এই ইলিশ নিয়ে এসেছেন তিনি। 172 বাক্স ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করে ওই ট্রাকটি। চলতি মরশুমে ইলিশ নিয়ে এই ট্রাকটি প্রথম প্রবেশ করল ভারতে। দ্বিতীয় ট্রাকের চালক জানিয়েছেন, সেটিতে 137 বাক্স ইলিশ আনা হয়েছে। বাংলাদেশ থেকে ইলিশ আমদানিকারী সংস্থার তরফে জানানো হয়েছে, এই ইলিশগুলি কলকাতা এবং শহরতলির বিভিন্ন বাজারে পাঠানো হবে। শুক্রবার থেকেই মাছ পাওয়া যাবে বাজারে। 1 কেজির আশেপাশে ওজন ইলিশগুলির। কলকাতার খোলা বাজারে এই মাছগুলির কেজি পিছু দাম হতে পারে আনুমানিক 2,000 টাকা। আগামী দিনে পেট্রাপোল দিয়ে আরও 7 থেকে 8টি ট্রাক প্রবেশ করতে পারে বলে ওই আমদানিকারী সংস্থা সূত্রে খবর। জোড়া ঘূর্ণাবর্ত, তার জেরে নিম্নচাপ, বানভাসী বাংলার আরও বড় দুর্যোগের মুখে। টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকাগুলিতে। জলস্তর বাড়ছে গ্রামে। কিন্তু এই বৃষ্টি কতদিনের? পুজোর মাত্র আর কয়েকদিন বাকি। পুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতেও বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে।
30 তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। 1 তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। খবর শেষ হলো।